কিছু গল্প হয় সিনেমার মতো, আর সেই সিনেমাটা যদি ভূতের হয় তাহলে আরো বেশি ভালো লাগে। আজ আপনাদেরকে আমি এমন একটা গল্প শোনাবো যে গল্পটা শোনার পর আপনার মনে হবে আপনি একটা জার্নি করছেন, একটা সিনেমার মধ্যে আছেন, সিনেমা দেখছেন। মন দিয়ে গল্পটা শুনুন। এই গল্পটা আমার লেখা। খুব ছোট্ট পরিসরে আমি আমার কিছু বন্ধু বান্ধবদের এই গল্পগুলো শোনাই, যে গল্পগুলো আমি নিজে লিখি, নিজের কল্পনা থেকে আমি এই গল্পগুলোকে সৃষ্টি করি। এবং অনেকের হয়তো এবার মনে হচ্ছে এটা তো সত্যি ঘটনা না, এটা কেন শুনবো, কিন্তু প্লিজ কোথাও যাবেন না। তার কারণটা হলো, সত্য ঘটনা না হলেও মানুষের কল্পনা থেকে এমন অনেক জিনিস আসে যেগুলো আমাদেরকে ভাবায়, যেগুলো আমাদেরকে অবাক করে তোলে। কারণ এই গল্পটা শোনার পর আপনাদের মাথার মধ্যে আসবে অনেক প্রশ্ন এবং অনেক উত্তর আপনারা খুঁজবেন। আমি চাই আপনারা সেই প্রশ্নগুলো কমেন্ট বক্সে করুন এবং উত্তরগুলো আপনারা কমেন্ট বক্সে লিখুন, আপনাদের নিজেদের যা মনে হচ্ছে তাই। এবং এই গল্পটা শুনে আপনাদের ভয় লাগবে, এটুকুনি তো বলতেই পারি। ভয়ের থেকেও বড় কথা, আপনি এমন একটা জার্নির মধ্যে দিয়ে যাবেন যে জার্নিটাকে আপনি খুব পছন্দ করবেন। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে। এই গল্পটার আমি কোনো নাম দিইনি, আপনি চাইলে একটা নাম দিয়ে দিতেই পারেন এই গল্পটার। শুনেই দেখুন না কেমন লাগে এই গল্পটা। যদি ভালো লাগে তাহলে এমন আরও আমার গল্প আছে যে গল্পগুলো আপনাদেরকে আমি শোনাবো। এর পরবর্তীকালে শনিবার কিন্তু আমাদের পডকাস্ট আসবে, রানাদার সঙ্গে একটা পডকাস্ট আসছে। সো চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করতে ভুলবেন না। এবং আজকের গল্পটা অনেকটাই সাবস্ক্রাইব আর লাইকের খেলা নিয়ে, সো এনজয় করবেন। চলুন আজকের গল্পে ঢোকা যাক। এই গল্পটা শুরু হচ্ছে একটা ছোট্ট ঘর থেকে। প্রথমে ঘরের বর্ণনাটা দিই। একটা ছোট্ট ঘর, সে ঘরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চারিপাশে প্রচুর বিয়ারের বোতল এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। বেশিরভাগই ফাঁকা, বলতে গেলে সবকটাই ফাঁকা। বিভিন্ন জায়গায় সিগারেট আর বিড়ির যে বাড, সেগুলো অ্যাশ করে ফেলা রয়েছে। ঘরটার একটা সাইডে, একটা ছোট্ট কোনায় একটা ম্যাট্রেস রয়েছে এবং সেই ম্যাট্রেসের উপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই গল্পের যে চরিত্র সায়ক নামর, সায়ক শুয়ে আছেন। রোগা একটা ছেলে, তার গায়ে এই মুহূর্তে কিছু নেই, খালি গায়ে রয়েছে ও। একটা হাফ প্যান্ট পরে, উস্কো খুস্কো দাড়ি বেড়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো, এবং ওকে দেখে আমরা বুঝতে পারছি যে ওর জীবনে কোনো কিছুতে একটা ঠিক চলছে না। রাতের বেলা, তখন ঘড়িতে 2:30 বাজে। সায়ক নিজের বিছানাটার উপর বসে ঘড়িটার দিকে তাকায় এবং তাকিয়ে ওর হাতের সামনে যে বিয়ারের বোতলটা আছে সেটার দিকে এরকম হাত বাড়িয়ে নিয়ে এরকম করে দেখে ওটা খালি। প্রচন্ড বিরক্তির সাথে আর একরাশ মুখে হতাশা নিয়ে ও ওঠে ওর বিছানার থেকে, এবং উঠে ও ধীরে ধীরে এগিয়ে যায় ওর ঘরের আয়নাটার দিকে। আয়নাটার দিকে যখন ও তাকায়, ও যখন নিজেকে দেখে, ওকে দেখে মনে হয় ও যেন নিজেকে চিনতে পারছে না। ও যেন বিশ্বাস করতে পারছে না যে আমার এই অবস্থা। ছোটবেলার বাবা মার এত প্রিয় সায়ক, তাকে সবসময় আদরে লালন পালন করেছে বাবা মা, সেই সায়কের কিনা আজকে জীবনে এই অবস্থা। এইটুকুনি একটা ছোট ঘরের মধ্যে এরকম এক গাল দাড়ি, মাথার মধ্যে চুল, মুখ চোখ ভেঙে গেছে, এই অবস্থা ওর। ও কিছুক্ষণ আয়নার দিকে তাকিয়ে নিজের গালে এরকম করে হাত বোলায়, দেখে নিজেকে। তারপর ও ঠিক করে যে এইবার জীবনে কিছু একটা করতে হবে। ও ফোনটা হাতে নেয়। ফোনটা হাতে নিয়ে ওর বান্ধবী মানে কিন্তু গার্লফ্রেন্ড বলবো না এখানে, এক বান্ধবী, ওর হাতে গোনা কিছু বন্ধুর মধ্যে, বলতে গেলে নেই ওর বন্ধু কোনো, এই একটি মাত্র মেয়ে যে কিনা ওর সাথে কথাবার্তা বলে আর কি। তো ওই মেয়েটাকে ফোন লাগিয়ে বলে যে অনেক রাতে ফোন করলাম, ঘুমিয়ে পড়েছিলি? তো পাশ থেকে রিয়া বলে যে না বল, কি হয়েছে? বলছে দেখ, আমার এবার একটা কাজ চাই, আমি একটা চাকরি করব, কাজ ছাড়া হচ্ছে না। তো রিয়া বলে যে কাজ করবি? ভালো কথা তো, এটা কবে থেকে তো বলছি কাজ করবি। বলছে যে হ্যাঁ দেখ, জমানো টাকা পয়সাও শেষ হয়ে গেছে, এবার কিছু যদি আমি না করি তাহলে আমি মারা পড়বো। তো রিয়া বলছে যে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে তোকে তো কোনো বড় কোম্পানি এই মুহূর্তে কাজ দেবে না, কোনো হাউস তোকে নেবে না, কারণ তোর তো একটা ব্যাড রেপুটেশন হয়ে গেছে। আমি একটা রেডিও স্টেশনের সঙ্গে জড়িত, আমি একবার ওদের সাথে কথা বলে দেখি, বুঝলি তো, যদি পসিবল হয়
তাহলে ওখানে একটা নাইট শো আছে যেটার জন্য ওরা একজন আরজে খুঁজছে। তো তুই তো ক্যামেরার সামনেই কথা বলতিস, মাইকের সামনে কথা বলতিস, তোর তো অভিজ্ঞতা আছে, চালিয়ে নিতে পারবি না? ওই দিক থেকে সায়ক বলে যে হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, তুই কথা বল। ঠিক আছে, ওকে আমি না কাল সকালবেলা জানাচ্ছি। সায়ক ফোনটা রেখে দেয় এবং আমরা দেখতে পাই পরের সিনে সকাল হয়ে গেছে। জানলা দিয়ে হালকা ঘরে আলো এসে পড়েছে। সায়ক ঘুম থেকে ওঠে। সায়ক যেহেতু দেরি করে ঘুম থেকে ওঠে, প্রায় দুপুর বেলার দিকে ঘুম থেকে ওঠে, ওর ফোনটা খুলে ওর মেসেজ বক্সে দেখে যে রিয়া একটা মেসেজ করেছে, বলছে ঘুম থেকে উঠে কল করিস, কংগ্রাচুলেশনস, তোর চাকরিটা হয়ে গেছে। তো সায়ক খুব খুশি হয়, খুব স্বাভাবিকভাবেই। ওর জীবনে একটা ক্রাইসিস চলছিল, এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন। ও উঠে সঙ্গে সঙ্গে একটা রিয়াকে ফোন লাগায় এবং রিয়া ওই পাশ থেকে বলে যে শোন, তোর কিন্তু চাকরিটা হয়ে গেছে, আমি অনেক বলে কয়ে ব্যাপারটা করেছি, মান রাখিস প্লিজ, মানে আমার মুখটা যেন খারাপ না হয় এখানে। তো আমি তোকে একটা অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, তুই সেই অ্যাড্রেসে চলে যাস, সবকিছু বলা আছে, একটা বেসিক হয়তো তোর সাথে কথাবার্তা বলবে, দেন আজ থেকেই তোকে তোর শোটা বুঝিয়ে দেবে। আর শোন, বড় কোনো শো এই মুহূর্তে পাবি না, রেডিও স্টেশনটা নিজেরাই অনেক ছোট এবং ওরা একটা খুব ছোট্ট শো করে রাত্রিবেলার দিকে, খুব বেশি অডিয়েন্স হয়তো থাকে না, কিন্তু আপাতত তোর একটু পকেট ভর্তির জন্য আর কাজে ফিরে আসার জন্য আমার মনে হয় এটা অনেকটাই। তো সায়ক রাজি হয়ে যায়। সায়ক সেদিন সেলুনে যায়, গিয়ে দাড়িটা কেটে নেয়, ভালো করে চুলটা কেটে নেয়, সোবার দেখতে লাগে ওকে অনেকটা। ও অনেক দিন পর ওর আলমারির থেকে বেশ কয়েকটা জামা কাপড় বের করে, সেগুলোকে নিজে হাতে ইস্ত্রি করে নেয় এবং সেগুলো পরে ও ওই রাত্রিবেলা 9:30-10টা নাগাদ স্টুডিওর দিকে রওনা হয়। শহরের মধ্যেই ছোট্ট একটা গলির ভিতর একটা স্টুডিও, ছোট্ট স্টুডিও, একটা এফএম স্টুডিও, প্রাইভেট এফএম যেগুলো হয়, বড় কোনো রেডিও স্টেশন নয় কিন্তু এটা। তো সায়ককে বলে যে, যখন ও ভেতরে ঢুকলো তো ওকে বলছে যে যে কি সায়ক প্রস্তুত তো? বলছে হ্যাঁ। বলছে শোনো, তোমার রাত্রিবেলার শো এরকম যে তুমি কিছুক্ষণ কথা বলবে, কয়েকটা গান আছে সেই গানগুলো চালাবে, আবার কিছুক্ষণ কথা বলবে, চালাবে, এবারে মোটামুটি রাত ওই 11টার থেকে 1টা পর্যন্ত তোমার এই শোটা চলবে। তো সায়ক বলে ঠিক আছে। কথা বলতে সায়ক ওস্তাদ। সায়ক ওর নিজের কনসোল রুমটার ভিতর ঢোকে, অনেকদিন বাদে কাজে ফিরে ওর খুব ভালো লাগছে। কনসোল রুমটার ভিতরে ঢোকার পর ও দেখে সামনে সুন্দর করে ওর মাইকটা সাজানো, বোতামগুলো সব সাজানো, স্পিকার্সগুলো সব ঠিকঠাক ভাবে রাখা, মানে দারুণ, মানে খুব ঝাঁতকতকে। সায়ক ওর শোটা স্টার্ট করে। প্রথম দিন ইট ওয়েন্ট ভেরি গুড, খুব ভালো শো করে, দর্শকের কাছ থেকেও খুব ভালো ফিডব্যাক পাওয়া যায়। যারা ওখানকার কর্মকর্তা তারাও সায়ককে খুব পছন্দ করে এবং সায়ক খুব খুশি। পরের দিন ও আবার যথারীতি ওর কাজে আসে। যেদিন ও কাজে আসে সেদিনটা 13ই ডিসেম্বর। সায়ক ওর মাইকের সামনে দাঁড়িয়ে আছে, ওর শোটাকে শুরু করছে। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সম্পূর্ণ নতুন একটা শোতে, আমি সায়ক আছি আপনাদের সঙ্গে, চলুন আজকে আপনাদের জন্য রয়েছে একটা দুর্দান্ত গান। এই বলে সায়ক একটা গান চালায়। যেই ও গানটা চালায় হঠাৎ করে একটা ঘটনা ঘটে এবং এখান থেকে এই পুরো গল্পটার সাসপেন্স বিল্ড হচ্ছে। গানটা চলছে, সায়ক দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ করে একটা গ্লিচ হয়, সায়ক শুনতে পাচ্ছে স্পিকারগুলোর মধ্যে থেকে কেউ যেন একটা কথা বলে ওঠে। সায়ক প্রথমে ভাবে মেবি এটা কোনো প্রবলেম, টেকনিক্যাল প্রবলেম, হয়তো অন্য কোনো ফ্রিকোয়েন্সি ক্যাচ করে নিয়েছে, কিন্তু না, স্পিকারের ভিতর থেকে, এফএম এর উল্টো দিক থেকে একজন সায়ককে অ্যাড্রেস করে বলে যে হ্যালো মিস্টার সায়ক সাহা, চিনতে পারছেন আমাকে? সায়ক নিজের কানকে বিশ্বাস করতে পারে না। সত্যি কি কেউ স্পিকারের ভিতর থেকে ওর নাম করে কথা বলছে? সায়ক না একটু থতমত খেয়ে যায়। স্পিকারের উল্টো দিক থেকে একটা গলার আওয়াজটা ফ্যাস ফ্যাসে, মনে হচ্ছে অনেকটা দূর থেকে আসছে। সেই গলার আওয়াজটা সায়ককে বলছে যে কি হলো, ভয় লাগছে? সায়ক সাহা, আমি গোটা পৃথিবীকে জানাতে চাই আমার মৃত্যুর জন্য দায়ী তো আপনি। স্পিকারের উল্টো দিক থেকে একজন কথাটা বলছে। সায়কের সারা শরীরটা ঠান্ডা হয়ে যায়। কে ওর সাথে ভাবে কথা বলছে? মনে আছে আপনি যখন ইউটিউব করতেন? স্পিকারের উল্টো দিক থেকে বলছে, মনে আছে আপনি যখন ইউটিউব করতেন? অনেক বড় ইনফ্লুয়েন্সার,
রোজ আপনার নতুন নতুন ভিডিও। আমি আপনার ফ্যান ছিলাম জানেন। আমার নাম ছিল স্বপন। ছোটবেলা থেকে বাবা মার কথা খুব একটা বেশি শুনিনি, কিন্তু আপনার কথা শুনতাম। আপনি ইনফ্লুয়েন্সার ছিলেন কিনা, আপনার এত দামি বাড়ি, আপনার এত দামি গাড়ি, আপনাকে দেখে আমারও মনে হতো যে আমিও যদি একদিন ইনফ্লুয়েন্সার হতে পারতাম তাহলে খুব ভালো হতো। মনে আছে আপনি একদিন একটা বাড়িতে গেছিলেন, একটা খুব পরিত্যক্ত বাড়ি উলুবেড়িয়ার ওইদিকে। ওই বাড়িটা গিয়ে বললেন আপনি যে আপনি প্রমাণ করতে এসছেন এই বাড়িতে ভূত আছে কি নেই। তারপর আপনি বললেন যে তোমরা যারা দেখছো তারাও আসতে পারো এই বাড়িতে। আমি একদিন গেলাম জানেন আমার বন্ধুদেরকে নিয়ে গিয়ে সেখানে আমরা দুর্দান্ত পার্টি করলাম, খেলাম, আড্ডা মারলাম, সিগারেট ফুকলাম। হঠাৎ করে ওই বাড়ির 3 তলাতে যখন গিয়ে পৌঁছলাম, আমার মনে হলো ওই বাড়ির যে ছোট্ট অন্ধকার ঘরটা, এই ঘরটার ভিতর থেকে কেউ একজন সরে গেল। আমি কিন্তু আপনার ভিডিওটা দেখেই এসেছিলাম এখানে আমার বন্ধুদের নিয়ে। আমার বন্ধুরা তখন দোতলায় ছিল, আমি 3 তলায় হাঁটতে হাঁটতে উপরে উঠেছিলাম, ভিডিও করছিলাম একটা। সেই ভিডিওর ফুটেজটা নিশ্চয়ই আপনি দেখেছেন। আমি 3 তলার ঘরের ব্যালকনির দিকে গেলাম ভিডিও করতে করতে, হোঁচট খেলাম, 3 তলার ব্যালকনি থেকে পড়ে গেলাম। আমার বন্ধুর একটা ধপাস করে আওয়াজ শুনল, আমার রক্তাক্ত দেহটা মাটির মধ্যে পড়ে রইল শুধু। আমার শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছিল। আমার বন্ধুরা সবাই এসে আমাকে ঘিরে ব্যস্ত হয়ে গেছিল, কাঁদছিল। ততক্ষণে আমি মরে গেছি। এই মুহূর্তে শায়ক এই সম্পূর্ণ কথাগুলো শুনল। শায়কের পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। শায়ক বুঝতে পারছে না শায়ক কি করবে। শায়ক দিক বিদিক শূন্য হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি একটা অন্য সিন। এই সিনটা চলছে শায়কের মাথার ভিতরে। সেই সিনটা কি চলছে বলি। শায়ক একটা দুর্দান্ত ল্যাভিশ বাড়ির মধ্যে বসে আছে, সোফার মধ্যে এরকম হেলান দিয়ে বসে টিভিতে গেম খেলছে। এমন সময় ওর ভাই অয়ন পিছন থেকে ওর কাছে আসে। অয়ন এসে ওকে বলে যে, দাদা খবরের চ্যানেলে দেখছিস কি দেখাচ্ছে? শায়ক বলে যে, কি হয়েছে আবার? তুই যে বাড়িটাতে গেছিলি ওই ভূত আছে কি নেই প্রমাণ করার জন্য, ওইটা দেখে তো তোর এক সাবস্ক্রাইবার গেছিল ওখানে। তো ওখানে গিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে পড়ে মারা গেছে। তো তোর নাম আসছে খবরে, ওই ছেলেটা যে ভিডিও বানিয়েছিল ওই ভিডিওটাও খবরে দেখানো হচ্ছে। শায়ক বলে, তাই নাকি? দেখি চালাতো। চালানো হয় খবরের চ্যানেলটা। শায়ক দেখে ছেলেটার ভিডিওর ফুটেজ কিছু দেখানো হচ্ছে। দেখানোর পর শায়ক বলে যে, রাবিশ, আমি একটা ইনফ্লুয়েন্সার ভাই। কে বলেছিল যেতে ওকে ওখানে? মানে আমি কিছু করছি বলে ওকেও করতে হবে? হ্যাঁ, আরে আমি একটা ইনফ্লুয়েন্সার, আমি পয়সা কামানোর জন্য এটা করতেই পারি, তাহলে ওকেও করতে হবে এটা? ফালতু। বেশ হয়েছে, মরে গেছে, বাদ দে তো। শোন, একটা কাজ কর, তুই না একটা ছোট্ট করে ইভেন্ট রেখে দে, যে ইভেন্টে কিছু ওই গরিব ছেলে মেয়েদেরকে খাওয়ানো হবে, খাইয়ে দেবো। তাহলে আমার এই সমাজমূলক কাজগুলো দেখার পর মোটামুটি ওই ব্যাপারটা একটু হালকা হয়ে যাবে। তো শায়কের ভাই অয়ন শায়কের দিকে হা করে তাকিয়ে আছে যে, দাদা এটা কি বলছে? দাদা কি কথা বলছে? এটা কি হিউম্যানের মতো কথা বলছে? শায়ক বলছে, যা তো, বেশি বেজর করিস না কানের পাশে, যেটা বললাম সেটা কর। আবার শায়ক ফিরে আসে ওই স্টুডিওটার মধ্যে। শায়কের সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। শায়ক ভাবছে ওর না বোধহয় কোনো প্রবলেম হচ্ছে। হঠাৎ করে স্টুডিওর ভেতরে দরজা খোলার শব্দ হয়। ভেতরে একজন এসে বলে, শায়ক, আরে কান হয়ে গেছে, কথা বলো। শায়ক থতমত খেয়ে যায়, বলে একটুখানি শোটাকে একটু চালিয়ে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায় স্টুডিওর থেকে। সবাই অবাক হয়ে যায়, ছেলেটা তো দিব্যি এর আগের দিন ভালো পারফর্ম করছিল, আজ হঠাৎ কি হয়ে গেল ছেলেটার? শায়ক বাড়িতে আসে। ও রাস্তায় কিভাবে আসে ও নিজেও জানে না। এই পুরো ঘটনাটা যেন ওকে হন্ট করছে। ও বাড়িতে এসে কিছু ওষুধপত্র খায়, ঝটপট নিজের বিছানাটায় গিয়ে ও শুয়ে পড়ে। বিছানাটায় শুয়ে পড়ার পর ও না ঘুমিয়েও পড়ে। মাঝরাতে হঠাৎ মনে হয় কেউ ওর নাম ধরে ডাকছে। শায়ক আস্তে করে চোখটা খোলে। চোখ খোলার পর ও দেখতে পায়, ওর মনে হয় এটা বলা বেটার, পুরো ঘরের দেয়াল জুড়ে অনেকগুলো কালো অবয়ব ঘুরছে এবং ওরা সবাই যেন শায়কের দিকেই একটু একটু করে এগিয়ে আসছে।
আর সায়ক সেই দৃশ্য দেখার পর এরকম জুবু চুবু হয়ে বসে রয়েছে, আর ওই কালো ছায়াগুলো ওর দিকে একটু 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 করে এগিয়ে আসছে। সায়ক ওটা দেখার পর আস্তে আস্তে করে মাথাটা এরকম করে নামিয়ে দিচ্ছে, আমি একটা জোরে চিৎকার করছে। তারপর সকাল, সায়ক সকালবেলা ঘুম থেকে ওঠার পর বুঝতে পারে যে ওর মাথাটা বেশ ভালোই ধরেছে। রিয়া ওকে ফোন করে, কি রে কাল রাত থেকে ফোন করছি, শুনলাম নাকি কালকে কি একটা হয়েছে। সায়ক বলে যে কিছু না জানিস তো, আমার মনে হয় কিছু একটু প্রবলেম হয়েছে, কিছু একটা হতে পারে, বাদ দে, আজকে ভালো করে করবো। 14 ডিসেম্বর রাত হয়, সায়ক স্টুডিওতে যায়, আবারও শোটা শুরু করবে। আজ কনসোলের দিকে তাকিয়ে, মাইকের দিকে তাকিয়ে ওর জন্য একটু ভয় ভয় লাগছে। শো শুরু করে সায়ক। স্টুডিওতে ঢোকার মুহূর্তে স্টুডিওর আশপাশের লোকেরা ওকে জিজ্ঞাসা করেছিল যে সায়ক আজ ঠিক আছো তো? সায়ক বলেছিল হ্যাঁ ঠিক আছি। সায়ক আবারও শো শুরু করে, কথা বলে, কিছু গান চালায়। প্রথম গানটা যেই শুরু হয়েছে অমন সময় হঠাৎ করে আবারও একটা স্ট্যাটিক নয়েজ সেই স্পিকারগুলোর মধ্যে থেকে, আর স্পিকারের উল্টো দিক থেকে একটি মেয়েলি ফ্যাস ফ্যাসে গলায় কেউ যেন অনেক দূর থেকে কথা বলছে। বলে ওঠে, সায়ক মনে পড়ে আমি এশা। সায়ক থরথর করে কাঁপছে। সায়কের অনেক কিছু মনে পড়ছে। কি মনে পড়ছে বলছি, তার আগে বলি এশা কি বলছে। এশা স্পিকারের উল্টো দিক থেকে সায়ককে বলছে, বড় ইনফ্লুয়েন্সার, কত রকম ভাবে মেয়েদেরকে অবজেক্টিফাই করে কথা বলেছ, তোমার ফ্যান চারিদিকে, যেভাবে তুমি এই সমাজকে নরকের কীটে ভর্তি করে দিয়েছ তোমার কিছু সস্তা পাঞ্চ লাইনের মাধ্যমে মহিলাদেরকে অবজেক্টিফাই করে করে, যেভাবে তুমি নিজেকে নিকৃষ্ট প্রমাণ করেছ। একদিন রাত্রিবেলা আমি টিউশন থেকে ফিরছিলাম, জানো তো, আমাদেরই পাড়ার কয়েকটা ছেলে অনেকদিন ধরেই আমার দিকে খারাপ নজরে দেখতো। তোমার বলা কিছু ঘৃণ্য পাঞ্চলাইন আমাকে সেদিন রাস্তায় আসার সময় বলেছিল। আমি প্রতিবাদ করেছিলাম, তোমার মতো ছেলেদের এই সমস্ত দুদিনের সস্তা ইউটিউবের ভিউ আর সাবস্ক্রাইবার আমাদের মতো মানুষের জীবনকে কি নির্ধারণ করতে পারে না। প্রতিবাদ করেছিলাম যে আমাকে অবজেক্টিফাই করে কথা বলো না, এই ইউটিউবের দুটো পাঞ্চলাইন আমাকে বলো। ছেলেগুলো হিংস্র হয়ে গেল, আমাকে টেনে হিঁচড়ে সাইডে নিয়ে গিয়ে যা করলো সেটা তো খবরের কাগজ থেকে শুরু করে সবাই জানে। সায়ক, তুমিও হয়তো জানো, নাকি ভুলে গেছো কে জানে। বাড়ি এলাম, গলায় দড়ি দিলাম, সমাজে মুখ দেখানোর মতো জায়গা রইল না। কিন্তু তার আগে তোমার মতো মানুষের সম্বন্ধে লিখে গেছি যে তোমার প্ররোচনায়, তোমার ওই ঘৃণ্য পাঞ্চলাইন মেরে আমাকে হত্যা করা হয়েছে, আমাকে চলে যেতে বাধ্য করা হয়েছে। সায়ক থরথর করে কাঁপছে, ওর সারা শরীর ঠান্ডা হয়ে গেছে, পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। সায়ক আবার চলে গেছে একটা পুরনো দিনে। আবারও আমরা দেখতে পাচ্ছি সায়ক আর ওর ভাইকে। সায়ক ওর বড় টিভিটার সামনে, ওর ল্যাভিশ ঘর, একজন বড় ইউটিউবার, ওর বাটনস গুলো সাইডে ঝুলছে, দুর্দান্ত জীবন, গেম খেলছে ও ফিফা। সায়কের ভাই আসছে অয়ন, এসে বলছে যে সায়ক দাদা, এবার কিন্তু একটা বড় বিপদ হয়ে গেছে, এবার যা হয়েছে আমরা জানি না এটাকে কি করে ধামা চাপা দেবো। সায়ক বলছে কি সমস্যা, ওই মেয়েটার মৃত্যু নিয়ে তো, ওটাকে আমি করেছি, আমি একটা ইনফ্লুয়েন্সার, আমি বলতেই পারি এটা। আমার কথা শুনেও যদি কেউ এরকম ভাবে একটা মেয়েকে মলেস্ট করে তাতে আমার কোনো দায় নেই। এই কথাগুলো যখন বলছে সায়ক, এমন সময় সায়কের বাড়ির সামনে একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ায়। এইদিকে সায়ক বলছে, শোন, বেশি কিছু হলে ওই থানার ওসিকে কিছু টাকা পয়সা দিয়ে দিস, ব্যাপারটাকে সর্ট আউট করতে বলিস। সায়কের ভাই বলছে, দাদা কেসটা কোর্ট অবধি যাবে, তোকে অভিযুক্ত হিসেবে, যিনি সুইসাইড করেছেন তোকে অভিযুক্ত হিসেবে লিখে দিয়ে গেছে তোর নামটা, তুই বাঁচতে পারবি না এখান থেকে, তোকে যেতেই হবে কোর্টে। এমন সময় সায়কের ঘরের ডোরবেল বাজে, অয়ন গিয়ে দরজাটা খোলে, পুলিশ আসে, সায়ককে নিয়ে যায়। সায়ক ফিরে আসে আবার বর্তমানে সেই স্টুডিওটার মধ্যে। আবারও একজন এসে সায়ককে বলছে, স্টুডিওর দরজা খুলে, সায়ক হোয়াট ইজ ইউর প্রবলেম? আরে শোটা চালাও, এরকম করলে হবে? শোটা তো চালাতে হবে কি?
সায়ক ওখান থেকে পাগলের মতো কোনো রকমে বেরোয়, সরি আজকের দিনটা আমাকে ক্ষমা করুন, আমি আজকের দিনটা প্লিজ ক্ষমা করুন, আমি মানসিকভাবে ভালো নেই মনে হচ্ছে বলে সায়ক ওখান থেকে বেরিয়ে যায়। বেরিয়ে কোনো রকমের রাস্তা দিয়ে ওরকম টলতে 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 নিজের বাড়ির দিকে যায়। বাড়ির দিকে কিভাবে আমাকে না স্নান করতে হবে। এটা কি হচ্ছে? স্পিকারের উল্টো দিক থেকে কেউ কি করে কথা বলছে আমার সাথে? আমার জীবনের এতগুলো অতীত, আমার এতগুলো করা পাপ, সবকিছু আজকে হঠাৎ করে কেন সবার সামনে, আমার চোখের সামনে চলে আসছে, আমার কানের সামনে কেন এই কথাগুলো কেউ বলছে বারবার? সায়ক স্নান করতে যাবে, ওর একটা গোল্ডেন প্লে বাটন ছিল। এই গোল্ডেন প্লে বাটনটা একটা দেয়ালের সঙ্গে লাগানো ছিল হুকের সাথে, ঠিক ওই গোল্ডেন প্লে বাটনটা যেরকম লাগানো আছে পিছনে। ও বাথরুমে ঢুকতে যাবে, টাক করে একটা আওয়াজ হয়, ও পিছনে তাকিয়ে দেখে গোল্ডেন প্লে বাটনটা পড়ে গেছে মাটিতে। ও এসে বলে, দাঁড় এটা আবার কি হলো বলে ওটাকে তুলে ও আবার বাথরুমের দিকে যায়। আবার টাক করে একটা আওয়াজ হয়, গোল্ডেন প্লে বাটনটা পড়ে গেছে। ও আবার ঘুরে আসে, বলে তো রাখলাম, আবার পড়ে যাচ্ছে বলে পিছনটা ভালো করে দেখে নেয়, হুকটা দেখে নেয়, বলে আবার গোল্ডেন প্লে বাটনটাকে টাঙিয়ে দেয়। টাঙিয়ে দিয়ে আবার স্নান করতে যাবে যখন, টাক করে আবার একটা আওয়াজ হয়। ওর না বেশ ভয় লাগে। এবার ও আসে, গোল্ডেন প্লে বাটনটার দিকে তাকায়, কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে বাটনটার দিকে তাকিয়ে থেকে ও একটা টেবিলের উপর গোল্ডেন প্লে বাটনটাকে দেয়ালের সাথে হেলান দিয়ে টেবিলের উপর রেখে দেয়। এবার তো আর পড়বে না, এরকম ভাবে তেরচা করে বাথরুমেও ঢুকেছে, স্নান করছে। বাইরে একটা দাপ করে শব্দ হয়, ও সঙ্গে সঙ্গে স্নান থেকে বাইরে বেরিয়ে আসবে ভেজা অবস্থাতেই। এসে দেখছে গোল্ডেন প্লে বাটনটা তো এরকম তেরচা করে রেখেছিল দেয়ালের সাথে হেলান দিয়ে, এই যে দেয়াল হেলান দিয়ে রেখেছিল, গোল্ডেন প্লে বাটনটা এরকম ভাবে সামনে পড়ে আছে। বাটনটা কেউ তুলে দেখছে বাটনটা ভেঙে গেছে। ওর সারা শরীর কাটা দিয়ে ওঠে। ও কিছু ওষুধ খায়, সঙ্গে সঙ্গে মাথা ব্যথা ধরে গেছে ওর। ও গিয়ে শুয়ে পড়ে। ওর আর কিচ্ছু ভালো লাগছে না। পরের দিন 15ই ডিসেম্বর সায়ক স্টুডিওতে গেছে। স্টুডিওতে সবাই ওকে বলে দিয়েছে, সায়ক দিস ইজ ইউর লাস্ট ডে। এবং স্টুডিওতে আজকে ওরা একজন সায়ক যদি প্রোগ্রামটাকে ঠিকভাবে করতে না পারে, তাহলে সায়কের সাবস্টিটিউট হিসেবে আরেকজনকে ওরা এনে রেখেছে। বলছে, দেখো আজকে তোমার লাস্ট ডে, আজ যদি তুমি আবার এমন কিছু করো তাহলে তোমার তোমার আর চাকরি করতে হবে না। তো সায়ক বলে যে ঠিক আছে, আমি চেষ্টা করছি আমার বেস্ট দেওয়ার। সায়ক মনে মনে আজকে ভাবে যে আজ যাই হয়ে যাক না কেন, এই কথাগুলোকে ও প্রায়োরিটি দেবে না, যে কথা বলুক স্পিকারের উল্টো দিক থেকে। ও ওর কনসোল রুমে যায়, কানে হেডফোন দেয়, সামনে মাইক সেট করে। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি, আমি সায়ক আছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের যে প্রথম গান, শীতের মরশুমে আপনাদের পছন্দের গান, ভালোবাসার গান বলে শুরু করতে চলেছে গানটা স্টার্ট হয়েছে এমন সময় আবার স্পিকারের উল্টো দিক থেকে একটা খুব চেনা গলা, যে গলাটা ফ্যাকাশে নয়, যেই গলাটা অনেক দূর থেকে আসছে, একটা চেনা গলা সায়ককে বলে, দাদা মনে পড়ে আমায়? সায়ক পাথর হয়ে গেছে। ওর ভাই অয়নের গলার আওয়াজ। সায়ক একটা ফ্ল্যাশব্যাকে চলে যায়, একটা মুহূর্তে চলে যায়, যে মুহূর্তটা সায়ক কোনোদিনও মনে করতে চায় না। সায়ক দেখছে সায়ক কোর্টের থেকে বেরোচ্ছে ওর ভাইয়ের সাথে। ওই যে এশা বলে মেয়েটা মারা গেছিল, ও কিনা সায়ককে অভিযুক্ত হিসেবে নাম লিখিয়ে দিয়ে গেছিল, সেই মেয়েটার কেস চলছিল। সায়ক ওর ভাইকে নিয়ে কোর্ট থেকে বেরোচ্ছে। ওর ভাই ওকে বলছে, দাদা আমাদের কিন্তু অবস্থা ভালো না, এমনি তো জাজ সাহেব আমাদের এই মুহূর্তে কন্টেন্ট বানানো পুরো বন্ধ করে দিয়েছে, টাকা পয়সা আসবে কোত্থেকে, আর আমাদের কন্টেন্টের স্ট্র্যাটেজি বদলাতে হবে, এগুলো করলে হবে না, প্রচুর নাম খারাপ হয়ে যাচ্ছে তোর। তো তখন সায়ক বলছে যে শোন, কন্টেন্ট বানাতে না করেছে, সমাজ সেবা করতে তো না করেনি। তখন কয়েকটা বয়স্ক মানুষকে ডাক বা বৃদ্ধাশ্রমের জোগাড় কর, ওখানে গিয়ে কয়েকটা খাবার দাবার দিয়ে দেবো, একটুখানি কয়েকটা ওই তীর্থস্থান ঘুরে নেবো, দেখবি আবার সব ঠিকঠাক হয়ে গেছে, মোটামুটি একটা লেভেলে চলে আসবে। আর একটু সমাজ সেবা ফেবা করলে ইনফ্লুয়েন্সারদের একটু দর বাড়ে আর কি, বুঝতে পেরেছি, সবাইকে দেখিয়ে সমাজ সেবাটা করতে হবে, তাহলে না লোকে আমার হয়েও কথা বলবে। তখন ওর ভাই অয়ন বলে যে ছি, এটা কিন্তু কোর্টের বাইরে হেঁটে হেঁটে আসার সময়, যে ছি তুই এতটা অসভ্য, মানে একটা মানুষ মারা গেছে,
এর আগে একটা মানুষ মারা গেছে, তোর তা নিয়ে কিছু যায় আসে না। তুই না একজন বড় ইনফ্লুয়েন্সার, মানুষের মৃত্যু, মানুষের জীবন, তোর কাছে তার কোনো ভ্যালু নেই। সায়ক তখন খুব চটে যায়, চটে গিয়ে বলে যে, এই তুই কিসের কথা বলছিস? থাকিস তো আমার বাড়িতে, খাস তো আমার পয়সায়, পপুলারিটিতে তো আমার, সবকিছু তো আমার, তুই এত বড় কথা বলছিস কেন? করিস তো সামান্য ম্যানেজারই আমার। তোর থেকে আমি জ্ঞান নিতে চাইনি, কিন্তু 3টে বছর ধরে খেটে আমি নিজের জায়গা তৈরি করেছি, ছ্যাবলামো না। তোর থেকে জ্ঞান নিয়ে না নিজের জায়গাটা তৈরি করিনি। ভাই তখন ওকে বলবে যে, শোন শোন শোন, তোর অনেক অহংকার হয়ে গেছে না, 3 বছর ধরে খেটে নিজের জায়গা তৈরি করেছিস, একা করিসনি, আমিও ছিলাম তোর সাথে, প্রত্যেকটা মুহূর্তে তোকে সাপোর্ট করেছি, কিন্তু তোর আজ এই অসভ্য কাজগুলোকে আমি সাপোর্ট করতে পারছি না, ইম্পসিবল। দুজনের মধ্যে না কথা কাটাকাটিটা বেড়েই চলেছে। ওর ভাই ওকে বলছে, শোন, যেই 3 বছরের গরম দেখাচ্ছিস না তুই, যে 3 বছরের টাকার গরম দেখাচ্ছিস, আজ সে 3 বছরের মধ্যে এই দিনে তুই দেখবি নিজেকে তুই ফুটপাতে বসে আছিস, তোর অবস্থা খারাপ হয়ে যাবে, তোর সাথে কেউ থাকবে না, তোর একটা বন্ধু থাকবে না, তুই ফুরিয়ে যাবি, তুই ধ্বংস হয়ে যাবি। এই কথাটা যেই অয়ন বলেছে যে আজ থেকে 3 বছরের মধ্যে তোর এরকম হবে, সায়ক ফেরোসাস হয়ে যায়। আর ফেরোসাস হয়ে গিয়ে, কি বললি তুই বলে ভাইকে একটা ধাক্কা মারে। আর যেই ধাক্কাটা মারে, একটা গাড়ি আসছিল রাস্তা দিয়ে, গাড়িটা না ওর ভাইকে পুরো চেপে দিয়ে চলে যায়, বড় গাড়ি। সায়ক হা ঘুরে দাঁড়িয়ে থাকে, থর করে হাত কাঁপতে থাকে। আশপাশের লোকজন সবাই চলে আসে। সায়ক খুব কেঁদে কেটে একটা লাইভ করে বলে যে, আমার ভাই অ্যাক্সিডেন্টে চলে গেছে, আমার জীবনে একটা খারাপ সময় চলছে, আমাকে আপনারা সবাই ক্ষমা করে দিন, আমি খুব ভুল করেছি, এই ওই। সায়ক ফিরে আসে আবার সেই স্টুডিওর মধ্যে। ও এতক্ষণ কিন্তু ওই ঘটনাটার মধ্যেই ছিল। ওপাশ থেকে সায়কের ভাই বলছে স্পিকারের মধ্যে থেকে, দাদা, আমার মৃত্যু নিয়েও তুই ভিউ কামালি, তুই বুঝতে পারছিস তুই একজন মানুষ হিসেবে কতটা খারাপ। বলেছিলাম না 3 বছরের মধ্যে ফুরিয়ে যাবি, আমার মৃত্যু দিনটা মনে আছে? এই দিনটাই তো আমার মৃত্যুদিন। ভুলে গেছিস? ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তোর মতো মানুষ তো ভিউ, সাবস্ক্রাইবার, লাইক এগুলোর জন্যই বেঁচে থাকে দাদা। তোদের আর বেঁচে থাকার অন্য কোনো কারণ নেই। যেখান থেকে পারিস তোর ভিউ কামা। সায়কের মাথাটা না ঘুরছে। সায়ক ওখান থেকে বেরোয়, বমি করে দেবে প্রায়, ও টলতে টলতে বেরোয়। বেরিয়ে কোনো রকমের রিয়াকে ফোন করে, রিয়া তুই কোথায় আছিস রে? রিয়া বলে যে, হ্যাঁ এই তো এখানে, কি হয়েছে? প্লিজ একটু আমার বাড়িতে আয়, প্লিজ একটু আয় আমার বাড়িতে। ও বাড়িতে যায়, রিয়া আসে। সায়ক অলরেডি 2-3টে বিয়ারের বোতল খুলে বসে আছে, বিয়ার খাচ্ছে। রিয়া বলে, কি হয়েছে তোর? সায়ক বলে, বস বস বস। কি হয়েছে জানিস? আমার সাথে না রেডিওতে কারা কথা বলে, যারা যারা আমারই, কি বলবো আমি, যারা যারা মারা গেছিল, ওরা সবাই রেডিওর উল্টো দিক থেকে কথা বলে আমার সাথে। রিয়া বলছে, কি পাগলের মতো কথা বলছিস তুই? সবাই কথা বলে মানে? তুই মাথা ব্যথা খারাপ হয়ে গেছে তোর? হ্যাঁ, আমি জানি না, আজ আমার ভাইয়ের মৃত্যুবার্ষিকী রিয়া। আমি আমি জানি না, আমি জানি না কি হচ্ছে এটা আমার, আমি কি পাগল হয়ে যাচ্ছি? এই বলে সায়ক উঠে বাথরুমে যায়। যে সায়ক বাথরুমে যায়, হঠাৎ করে ওর একটা ফোন আসে। ও ফোনে দেখে রিয়া ফোন করছে। কোনো অবাক হয়ে ফোনটা ধরে বলে, ও মনের কথাগুলো শেয়ার করলাম বলে এখন ইয়ার্কি মারছিস? বাথরুমে এসেছি, ফোন করছিস কেন পাশের ঘর থেকে? রিয়া বলছে, কি? আরে তুই ফোন করেছিলি, দেখলাম কি কারণে ফোন করেছিলি, সেটার জন্য ফোন করলাম। কি হয়েছে? আমি হায়দ্রাবাদে এসেছি। সায়ক বলে, কি বলছিস পাগলের মতো? পাশের ঘরে বসে বলছিস হায়দ্রাবাদে? নেশা হয়ে গেছে তোর? মানে সায়ক ভাবে যে ওর হয়তো মনটাকে ভালো করার জন্য রিয়া এগুলো বলছে, হয়তো একটু ভয় দেখানোর চেষ্টা করছে। বলে, কি বলছিস এগুলো? আরে না, আমি হায়দ্রাবাদে আছি। কি হয়েছে, কি সমস্যা? শুনলাম নাকি কি স্টুডিওতে গন্ডগোল হয়েছে। শোন, কালকে আমি আসছি, কাল আমার দুপুরবেলার ফ্লাইট, বিকেলবেলা মিট করছি তোর সাথে, ঠিক আছে? ততক্ষণ সাবধানে থাক। সায়ক না কিছুক্ষণের জন্য অবাক হয়ে যায়। বাড়িতে তো রিয়া ওর সাথে কথা বলছিল। সায়ক ধীরে ধীরে করে বাথরুম থেকে বেরোয়, বেরিয়ে ঘরের দিকে যায়। গিয়ে দেখছে রিয়া জানলার দিকে তাকিয়ে ওর দিকে পিছন ফিরে বসে আছে। সায়ক বলে, রিয়া? আস্তে আস্তে করে রিয়া এরকম করে ঘুরে সামনের দিকে সায়কের দিকে তাকায়। ঘুরতে ঘুরতে সায়ক যখন রিয়ার দিকে তাকায়, সায়কের মনে হয় রিয়ার মুখটা যেন ওর ভাইয়ের মুখের মতো হয়ে যাচ্ছে।
আস্তে আস্তে করে রিয়া পুরো বদলে যাচ্ছে ওর ভাইয়ের, পুরো ওর ভাইয়ের মুখের আদল। আর ওর ভাই হাসছে ওর দিকে তাকিয়ে, আর ওর দিকে তাকিয়ে বলছে, আমাকে ধাক্কা দিয়ে মেরে দিলি আর সবার সামনে বললি কিনা আমার অ্যাক্সিডেন্ট হয়ে আমি মরে গেছিলাম। দাদা, বলেছিলাম না 3 বছরের মধ্যে তুই শেষ হয়ে যাবি, আজ তো সেই দিন। সায়ক বলে, না না, হতে পারে না বলে সায়কের ভাই আস্তে আস্তে সায়কের দিকে এগিয়ে আসতে থাকে। সায়ক বিশ্বাসই করতে পারে না ওর বন্ধু রিয়া কি করে ওর ভাইয়ের মতো দেখতে লাগছে ওকে। সায়ক বলে, না, কি হচ্ছে আমার সাথে এটা? দরজার দিকে দৌড়োয় সায়ক, ওর ভাই সায়কের দিকে এগিয়ে আসছে, ও দরজার দিকে দৌড়চ্ছে, আরো এগিয়ে আসছে, ও দরজার দিকে দৌড়তে দৌড়তে দরজাটা খুলে দৌড়তে দৌড়তে মেন রোডের দিকে যায়। একটা গাড়ি এসে দাম করে সায়ককে ধাক্কা মেরে দিয়ে গাড়িটা দাঁড়িয়ে পড়ে। সায়কের নিথর দেহটা রাস্তার মধ্যে পড়ে থাকে। তারপরের সিনেই আমরা দেখতে পাচ্ছি রিয়া সায়কের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করছে যে কি হয়ে গেল এটা, ও মাই গড। তারপরের সিন, পুলিশ এসছে, রিয়াকে জিজ্ঞাসা করছে, কি হয়েছিল বলুন তো পুরো ঘটনাটা। রিয়া বলছে যে আমি ঠিক জানি না, ও কেমন একটা বাথরুমে গেল, বাথরুম থেকে বেরিয়ে এসে আমার দিকে তাকিয়ে হঠাৎ একা একাই ভয় পেতে শুরু করলো। তারপর ও দেখলাম বললো, না না, এ হতে পারে না, এইসব বলতে বলতে আর বারবার ওর ভাইয়ের নাম নিচ্ছিল, বলতে বলতে দেখি বেরিয়ে গেল। বেরিয়ে যখন রাস্তার দিকে দৌড়লো, গাড়িটা এসে ওকে ধাক্কা মেরে দিল। তো পুলিশ তখন বলছে যে ঠিক আছে, আপনি থানায় চলুন, সব বয়ানগুলো তো অফিসিয়ালি দিতে হবে। আর আপনি কি জানতেন আপনার বন্ধু উনি স্কিজোফ্রেনিয়ার পেশেন্ট, অনেকদিন ধরে ওষুধ খেতেন? রিয়া হা করে পুলিশ অফিসারটার দিকে তাকিয়ে আছে। স্কিজোফ্রেনিয়া মানে যারা জানেন না তাদের বলে দিই, এমন একটা রোগ যেই রোগে আপনি এমন অনেক কিছু দেখেন যেটা রিয়েলিটিতে নেই, আপনি এমন কিছু শোনেন যেটা রিয়েলিটিতে নেই, রিয়েলিটিতে হচ্ছে না। এবং এখানেই গল্পটা শেষ হয়। সায়কের মৃতদেহ স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়, সায়কের চ্যাপ্টার এন্ড হয় যেই দিন ওর ভাই বলেছিল ওর চ্যাপ্টারটা এন্ড হবে। 3 বছর, যে 3 বছরের অহংকার সায়ক ওর ভাই অয়নকে দেখিয়েছিল। এই ছিল গল্প। কেমন লাগলো গল্পটা জানাবেন। আমি জানি এবার মাথায় অনেক প্রশ্ন আসছে, যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো লিখতে পারেন কমেন্টে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি ডেফিনেটলি করব। এবং আমার যেটা মনে হয় যে আপনাদের সব থেকে বড় প্রশ্ন হতে পারে, তাহলে সায়ক এতদিন ধরে যেগুলো এক্সপিরিয়েন্স করলো সেগুলো কি স্কিজোফ্রেনিয়া ছিল, রোগ ছিল, নাকি এগুলো সত্যিকারেরই কোনো ভৌতিক ঘটনা ছিল? আপনাদের কি মনে হয়? আপনাদের এক্সপ্লেনেশন সহ অবশ্যই আপনারা লিখুন কমেন্টে। আমি আপনাদের এক্সপ্লেনেশন পড়তে পারলে আরো বেশি খুশি হব। এই গল্পটি আমি নিজে লিখেছি, এই গল্পটি আমি নিজে লিখে আমার মনে হলো যে আপনাদের শোনানো খুব জরুরি। কারণ এরকম নিজে অনেক লেখালেখি করি, অনেক কনসেপ্ট নিয়ে ভাবি, সেগুলো আর বলা হয়ে ওঠা হয় না কাউকে। অনেক সময় খুব ছোট্ট ছোট্ট পরিসরে বন্ধুদেরকে বলি, তাই ভাবলাম ইউটিউবে ভিডিও করে আপনাদেরকেই শোনাই। আপনারাই তো আমার বন্ধু, আপনারাই আমার পরিবার, আপনাদেরকে নতুন লেখা গল্পগুলো শোনাতে পারলে বেশ ভালোই লাগে। তো এটা কিন্তু কোনো ঘটনার স্তরে আমি ফেলবো না, এটাকে একটা গল্পই বলবো। এই গল্পটা আমি আপনাদের শোনালাম একদমই আপনাদের এন্টারটেনমেন্টের জন্য। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবং এরকম গল্প আরও শুনতে চাইলে, এবং আপনিও যদি এরকম গল্প আমায় পাঠাতে চান এবং চান যে আমি এরকমভাবে বসে গল্পের ছলে গল্প বলবো, তাহলে কিন্তু পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে প্রেতকথা@gmail.com-এ। লিখে দেবেন আপনারা পডকাস্টে শুনতে চান। সো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার গল্পটা বলে আপনাদেরকে খুব মজা লেগেছে, এবং এই গল্পটার মধ্যে যা প্রশ্ন আছে আপনারা করতে পারেন। আজকের মতো চললাম। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, ক্যামেরার উল্টো দিকে কৌশিক, এবং এই লেখা গল্পটা আমার। এর কোনো নাম আমি দিইনি, আপনারা চাইলে কোনো নাম দিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ।